সেই গুরু জয়, সেই গুরু জয়, সেই গুরু জয়। মর্তধামে নরাকারে গুরুরূপে আবির্ভূত হয়ে জীবের অজ্ঞানতাকে হরণ করেন এবং আত্মজ্ঞান প্রদান করেন যিনি, সেই গুরুদেবের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। গুরুরূপে তিনি যখন ধরাধামে আবির্ভূত হন তখন মহাশক্তির পূর্ণ আবির্ভাব হয়েছিল। বর্তমানে বাংলাদেশের অন্তর্গত বরিশাল জেলার এক প্রত্যন্ত গ্রামে পবিত্র তন্ত্র সাধক এক ব্রাহ্মণ পরিবারে শুভ রাস পূর্ণিমার পুণ্যতিথিতে নিরাকার পরম ব্রহ্ম শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন নরাকার রূপে বা আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। শ্রী শ্রী গুরুদেবের পিতা ছিলেন শ্রী উমাচরণ চক্রবর্তী ও মাতা ছিলেন চিন্তামণি দেবী। শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের মূল কেন্দ্রীয় আশ্রম আছে আমাদের কলকাতায় নাকতলা অঞ্চলে, শ্রীগুরু আশ্রম নামেই যেটা পরিচিত। আর আছে ভুবনেশ্বরে আশ্রম, এছাড়া কিন্তু নানা জায়গাতে, পুরীতে আশ্রম আছে, এছাড়া ভিলাইতে আছে, আরও নানা জায়গাতে আশ্রম আছে। তো আমি যেহেতু ছেলের কাছে দীর্ঘদিন ভুবনেশ্বরে ছিলাম, তো আমি যখনই ভুবনেশ্বরে যাই তো ভুবনেশ্বরের আশ্রম ভজন কুঠিরে আমি অবশ্যই যাই। এইবারও যে ভজন কুঠিরে গিয়েছি সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও। গুড মর্নিং। আজকে হলো আমবারণী, তো আমি এখন যাচ্ছি, মিষ্টি নিয়ে নিয়েছি, এখন তেল সিঁদুরটা নেব জগন্নাথ মন্দিরের সামনে থেকে। জগন্নাথ মন্দির বলতে এটা কিন্তু পুরী নয়, এই জগন্নাথ মন্দির হলো ভুবনেশ্বর পাটিয়া অঞ্চলে। মানে আমি যেহেতু ছেলের কাছে রয়েছি, তো ছেলের বাড়ির সামনেই আছে জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দির থেকে আমি নিয়ে নিলাম মোমবাতি, ধূপকাঠি, তেল, সিঁদুর, মিষ্টি, যাবতীয় জিনিস। এখন সকাল 9:40 বাজে। আমরা চলে এসেছি ভুবনেশ্বরের যে শ্রীগুরু সংঘ আশ্রম সেখানে। তো সেখানে যাই, দর্শন করি। তার দেখুন আশ্রমের বাইরে গাড়ি রেখে, আশ্রমের ভেতরে যদিও গাড়ি রাখা যায় কিন্তু বাইরে ফাঁকা ছিল, বাইরে গাড়ি রেখে আমি সোজা ঢুকে যাচ্ছি এখন আশ্রমের ভেতরে। সামনে আমার হাজবেন্ড যাচ্ছে। তো আশ্রমের পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ, কিন্তু রোদ প্রচণ্ড, তবু গাছ আছে। তো আমরা আস্তে আস্তে আশ্রমের ভিতরে প্রবেশ করব। আর আশ্রমের যে মূল মন্দির সেইটা কিন্তু এখন খোলা রয়েছে, যেহেতু এখনও 10টা বাজেনি, 8:30 থেকে 9টায় ঠাকুরের সকালের পুজো হয়ে গেছে, মঙ্গল আরতি তো সকালেই হয়ে যায়। তো আমরা সোজা আগে এই মন্দিরে প্রণাম করব, তারপরে আমরা অফিসে যাব বা আর কি বৃত্তান্ত, কি কোথায় ঘুরছি, কি করছি, সারা আশ্রমটা আমি আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো, শেয়ার করব কি হয়, কিভাবে এখানে প্রসাদ পেতে হয়। তো চলুন দেখতে থাকুন আমার ভিডিও। দেখুন শ্রীগুরু সংঘ আশ্রম ভুবনেশ্বর বা ভজন কুঠিরে গুরুদেবের যে বিগ্রহ এখানে বসানো রয়েছে, পেছনে দেখুন ভোলা মহেশ্বর বা কৈলাস পর্বত রয়েছে। কেন কি এখানের থেকেই কিন্তু বিন্দু সরোবরে স্নান করে ভগবান ঠাকুর চলে গেছিলেন নন্দী মহারাজের সঙ্গে কৈলাস দর্শনে। আমি আর আমার হাজবেন্ড প্রথমেই আগে এখানে প্রণাম করে নিলাম, তারপরে আপনাদের সব এক এক করে দেখাচ্ছি। এই হলো ঠাকুরের ভোগের ঘর। এখানে ভোগের রান্না হয়, তাই তো? আচ্ছা, ভোগটা দাদা কটার সময় হয়? সকালে মঙ্গল আরতি কখন হয়? মঙ্গল আরতি আপনার 4টের সময়। 4টের সময়, তারপরে 9টার ভোগ লাগে। মঙ্গল আরতির পরে আমাদের এখানে আপনার এই ঠাকুরের সে সকালে যে পুজো সেটা আপনার 8:30 থেকে 9টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আগে। হ্যাঁ, আর তারপরে 11টায় ভোগ লাগে। তারপরে 11টা ঠাকুরের ভোগ লাগে এবং হরগৌরীরও অন্ন ভোগ লাগে। হ্যাঁ, গুরুদেবের সাবুর ভোগ আর হরগৌরীর হচ্ছে অন্ন ভোগ। এটা 12টার মধ্যে ভোগটা বেরিয়ে যায়। হ্যাঁ, আর আশ্রম আপনাদের সকালবেলা কখন থেকে খোলা হয়? আশ্রমের গেট খোলা হয় ঠিক 6টায়। 6টায়, আর 12টার সময় বন্ধ হয়ে যায়। 12টার থেকে 12:30টার মধ্যে বন্ধ হয়।
আচ্ছা, যদি কোনো অনুষ্ঠান থাকে হ্যাঁ তাহলে তাহলে একটু তো দেরি খোলা হবে। থাকে। হ্যাঁ, আর কি। আমি গুরু পূর্ণিমাতে এখানে পুরো ছিলাম, আচ্ছা একদম ভেতরে দাঁড়িয়ে আরতি দেখেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, প্রসাদ টোসাদ তখন আগে, পুরো ছিলাম পুরো। আগে, আগে। হ্যাঁ। আর সন্ধেবেলা সন্ধ্যাবেলা আপনার বর্তমানে 6:15 প্রার্থনা। আচ্ছা, দিনের এই ইয়ের জন্য। আর সকালবেলা যে ভবসাগর তারণ হ্যাঁ। তারণ হয়ে সেইটা। আচ্ছা, সন্ধেবেলা কখন মন্দিরটা খোলা থাকে? 3টের সময় মন্দির খোলে। আচ্ছা, খোলার পরে রাত্র ঠিক আরতির পরে রাত্র 8টা থেকে 8:30 আরতি হুম, হওয়ার পর সবাই প্রসাদ নেওয়ার পরে আপনার 9টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আর এখানে যদি কেউ দুপুরে প্রসাদ পেতে চান তাহলে কি করতে হবে? তাহলে একটু সুবিধা হচ্ছে, যদি আপনারা একটু 9টার মধ্যে আমাদের ফোন করেন হ্যাঁ। তাহলে আমাদের সুবিধা হয়, কারণ আমাদের এখানে রান্নার লোকের একটু অসুবিধা, তাই আর কি অসুবিধা। তবে হ্যাঁ, প্রসাদ বিনা প্রসাদে কেউ যাবে না, আমরা সবাইকে প্রসাদ দিই। হ্যাঁ, সে তো জানি। আর আমি এখানে একবার একাদশীতেও এসেছিলাম। আচ্ছা, আমি আচ্ছা। একাদশীতে হোটেলে কি খাবো, তাই আমি বললাম চলো আশ্রমে চলে যাই। আশ্রমেই আমি ডালিয়ার খিচুড়ি, তারপরে সুজির পায়েস, এইসব তাহলে আজকেও আপনাকে অনুরোধ করছি, আপনি প্রসাদ নিয়ে তবে এখান থেকে আর যাবেন। যেতে পারলে ভালো হতো। আজকে আম বরণী আছে, আচ্ছা, আচ্ছা। ওই গঙ্গায় আম দেই না, আচ্ছা, তা আমি যে এখানে তো গঙ্গা কোথায়, তাই প্রথমে বলেছিল মহানদীতে যাবে, তাই বললাম অত দূর কটক পর্যন্ত যাবো, তো এখানে বিন্দুসাগরে দিলে হয় না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। হ্যাঁ, বারণী। তো আমি ওই বারণীর আম বারণীর বাড়াতে যাব, আচ্ছা, আচ্ছা। তাই জন্য আপনি বিন্দু সরোবরে গিয়ে করে দিন। বিন্দু সরোবরেই একদম। ইচ্ছা আছে। এইখান থেকে কি কারণ হেঁটে ওই- যাওয়া যাবে? আমি বলছি আপনাকে, এইখান থেকে আপনি যেতে পারবেন। সুকুমার দাদাকে যখন বললাম যে আমার গাড়ি আছে, অসুবিধা নেই, চলে যাব, তো তখন উনি প্রথমে ভেবেছিলেন অটো করে দেবে, কিন্তু দরকার নেই, আর গাড়ি নিয়েই চলে যাব। আপনিও এখানকার না কলকাতার থেকে? আমি এসেছি পুরী, কালকে এসেছি রাত্রে, এই চলে যাবো। ও, মা বললো কি থেকে যায়, প্রসাদ নিয়ে যাবে। এই হলো আমার পরম প্রিয় দাদা রামানন্দ মহারাজজির কিছু অন্তিম সংস্কারের ছবি। মানে পুরীর আশ্রমে গেছেন? হ্যাঁ, আমি যেখানে থাকি পাশে, হ্যাঁ, পাশে আমি যেখানে থাকি পাশে, ও পুরী থাকি। আপনি পুরীতে থাকেন? মা বাবা এখানে থাকে তো, আমি আসছিলাম দেখা তো। ও, আপনি পুরীর আশ্রমে, তাহলে পুরীর আশ্রমে থাকেন আপনি? না, আশ্রমে না, আমি ওখানে ঘর ভাড়া নিয়ে থাকি, বাচ্চারা তো ওখানে লেখাপড়া করে। ও, তো বাবা তো বাবা বসে আছে। ও, কালকে চলে যাবো, আজকে চলে যাবো, এখন সকালে বেরিয়েছিলাম মা। গুরু পূর্ণিমার সময় যখন আমি এই আশ্রমে গেছিলাম তখনই শুনেছিলাম যে রামানন্দ মহারাজ যে খুবই অসুস্থ, কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করানো চলছে, কিন্তু তারপরেই তো এই দুর্ঘটনা। তারপরে যাই হোক, আশ্রমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওনার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল কিন্তু পুরীর স্বর্গদ্বারে, আর এইটা হলো ভুবনেশ্বর ভজন কুটিরের অফিস ঘর বা অফিস রুম, আর সমস্ত ডিটেলে এখানে লেখা আছে। আর এই দেখুন, এটা হলো আশ্রমের উঠোন চত্বর, চারপাশে বাগান গাছ, খুব সুন্দরভাবে শান্তির জায়গা যাকে বলে। এই হলটা আগে দেখুন। আমার তো সবই চেনা। এইটা হলো হল, এইখানেই সমস্ত উৎসব, গান বাজনা। এই আপনার, হ্যাঁ, এখানে রামানন্দ ব্রহ্মচারী বিগ্রহ রেখেছি। ও, এখানে ওনার বিগ্রহ আমরা রেখেছি। খুব ভালো করেছেন। ওনার তো মানে এই আশ্রম হলো প্রাণ। এইটাই দেখুন, আমরা ওনাকে রেখেছি। একদম খুব সুন্দরভাবে রেখেছেন। মানে ছোট বয়স থেকে গুরুদেবের হাত ধরে হ্যাঁ, উনি। শুধু তাই নয়, আমরা ভজন ঘরের পাশেও আমি একটু দেখুন। নাট মন্দিরে 4টে স্তম্ভ আছে, যেটা সত্য সেবা, নীতি, ধর্ম, এছাড়া হরে কৃষ্ণ বলে চারিপাশ দিয়ে ঘুরিয়ে লেখা আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম শান্তি মানে বিরাজ করছে যাকে বলে। একবার রামানন্দ মহারাজ ব্রহ্মচারীর ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে নিচ্ছি। যোগ্য মানুষকে যোগ্য সম্মানের সঙ্গে কিন্তু এখানে রাখা হয়েছে। দেখুন, 4-5 বছর আগেও যতবার এসছি ওনার সঙ্গে খুবভাবে পরিচিত ছিলাম, গুরুদেবের কথা শুনতাম ওনার মুখে, কিন্তু যাই হোক, ওনাকে বছরখানেক হলো হারালাম আমরা আর কি। তো ওনাকে এখানে রেখেছেন এনারা, এখন যারা এই তত্ত্বাবধানে আছেন আশ্রমে। সুকুমার চন্দ্র রায় আমার নাম।
এই দাদা, এখন আপনি কি এইখানের ইনচার্জ আছেন এখন? এখন বর্তমানে আমি এখানকার দেখাশোনা আপনার করছি। নামটা একটু বলবেন? আমার নাম সুকুমার চন্দ্র রায়। আচ্ছা, আপনি এখন এখানে দেখভাল করছেন? আমি এখন এখানে আর দেখভাল একটু করছি। আশ্রমের অ্যাড্রেসটা বলে দেবেন? অ্যাড্রেসটা হ্যাঁ, রামনগর। আর শ্রীরামনগর মার্গ, হ্যাঁ, লেন 4, হ্যাঁ। ভুবনেশ্বর ভজন কুটির, ভজন কুটির। শ্রীরামনগর মার্গ, লেন 4। আর লিঙ্গরাজ মন্দির থেকে লিঙ্গরাজ মন্দির থেকে হার্ডলি 10 থেকে 15 মিনিটের হাঁটা পথেই আসা পথে যায়। আসতে পারেন, কোনো আর অসুবিধা আপনার নেই। সঙ্গে যে একটু আগে জিজ্ঞেস করছিলাম যে ভোগের প্রসাদটা 9টার মধ্যে আপনাদের ফোন করে জানাতে হবে। আগে যদি আপনারা কেউ প্রসাদ নিতে চান তার 9টার মধ্যে আমাদের একটু জানালে ভালো হয়, কারণ আমাদের এখানে রান্নার লোকের বড় অসুবিধা, আমাদের এখানে কর্মীও অনেক কম, তাই আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যখনই আসবেন। এই একই অসুবিধা পুরীর আশ্রমে। হ্যাঁ। আর রামানন্দ দাও সবসময় হ্যাঁ। বলতেন যে এখানে আসো তোমরা কাজ করো। এই জন্য পুরীর আশ্রমে তো লোকই নেই কাজ করার এই জন্য জন্য। আমরা সব গুরু ভাইদের আমরা আমন্ত্রণ করছি, আপনারা সবাই আসবেন, কিন্তু সময় মেনে একটু 9টার মধ্যে আমাদের ফোন করলে আপনাদের সবাইকে প্রসাদ আমরা দেবো, এখানে তাতে কোনো অসুবিধা হবে না। অন্নভোগ পাওয়া যায়, আর একদম। একাদশীর দিনকে ওই হয় ডালিয়া ভোগ। ডালিয়া হয়, একদম। আর সুজির পায়েস। সুজির পায়েস একদম। আর 8টায় বন্ধ হয়ে যায়, 8টা থেকে 8:30 সন্ধ্যেবেলা বন্ধ হয়ে যায়। একদম। সন্ধ্যা আরতির পরে সকালবেলা 6:30টার সময় গেট খোলা হয়। হ্যাঁ, তো আপনারা যারা সঙ্গের মানে শিষ্য বা ভক্ত তারা তো জানেনই, তারা ভুবনেশ্বর আসলে অবশ্যই একবার এই ভজন কুটির দর্শন করবে। একদম। এই রিকোয়েস্ট রাখছি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, আর শ্রী গুরু এবার জয়। যদি আমাদের রান্নাঘরটা একটু দেখেন, হ্যাঁ, রান্নাঘর খুব ভালো দেখতে হয়। যাবো। যেখানে আমাদের হ্যাঁ। রান্নাটা হয়, মানুষের সেবা যেখানে আমরা করাই, হ্যাঁ। সেই জায়গাটা একটু যদি আপনি দেখেন, হ্যাঁ। তাহলে আমরা খুবই উপকৃত একদম হব। একদম। চলুন তাহলে। আগে আপনি আসুন, ঘরটা দেখাই, হ্যাঁ। যেখানে আমাদের কীর্তন হয়, হ্যাঁ, আমরা আরতি করি, সেই ঘরটা আপনাকে একটু দেখাচ্ছি, আসুন। এইখানেই আমি এইখানে দাঁড়িয়ে হ্যাঁ, আমি এইখানে। ওই রাস পূর্ণিমা গুরু পূর্ণিমাতে এইটা হচ্ছে আমাদের ভজন ঘর, এখানে গুরুদেব বসতেন। লাইট নেই তো? না না ছবি আসছে, এটা দেখুন না। এই হলো ভজন ঘর, এখানেই গুরুদেব বসতেন। হ্যাঁ। এখানেই সমস্ত আরতি, যে কোনো উৎসবে, গুরু পূর্ণিমায় বলুন, রাস পূর্ণিমায় বলুন, সবকিছু এখানে হ্যাঁ। হয়, একদম। আর দোলের দিন কি কোনো স্পেশাল ভোগ হয়? দৌড়ের দিন করে আমরা সাধ্যমতো যদি কোনো ভক্ত আমাদের কিছু দেয়, তাহলে আমরা সেটা আমরা করি। পাশেই দেখুন এই যে ঠাকুরের পাদুকা এইখানে, আর এই পাশেই হলো হরগৌরী। এই হরগৌরী কিন্তু অন্নভোগ হয়। এই হলো হরগৌরীর রান্নাঘরটা দেখতে যাবো। এই সমস্ত বাদ্যযন্ত্র রয়েছে। আচ্ছা, সন্ধ্যা আরতি কি এখানেই হয়? এইখানে আগে এই সন্ধ্যা আরতি সন্ধ্যাবতীর পাশে এইখানে দাঁড়িয়ে হয়, ওখানে। নাট মন্দিরের সামনে হয়, আচ্ছা, আর ভজন ঘরের সামনে আমাদের সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি হয়। আর ঠাকুরের ভোগ কি এখানে দেয়া হয় না ওই ভেতরে? ভিতরে ভেতরে ভিতরে দেওয়া হয়। ভেতরে দেয়া হয়। আর এইখানে সমস্ত বাদ্যযন্ত্র, খোল, কাসর, ঘণ্টা, করতাল সমস্ত কিছু রয়েছে, হারমোনিয়াম। এখান থেকেই কিন্তু সব বাইরে বারান্দায় আপনাদের এই আমরা আরতির সময় আমরা ওখানে যন্ত্রপাতি ভজন কীর্তন দিয়ে করে। সবাই মিলে আমরা আরতি করি, আরতির সময় আমরা দান করি। এই যে সুন্দর বারান্দা, প্রথমে তো ভবসাগর দিয়ে শুরু হয় নিশ্চয়ই। আগে 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 আচ্ছা, আর আপনি একটু এইটা বলবেন, সত্য সেবান, এই যে চারটে যে পিলার, এই যে চারটে পিলার দেখছেন গুরুদেবের যেটা এটা নীতি। হচ্ছে, আমি একটু আপনাদের বলছি, এই হচ্ছে দেখুন গুরুদেব এই যে নাট মন্দির পড়ে গেছে, হ্যাঁ। আমরা এখানে নাম দিয়েছি সত্য সেবা নীতি ধর্ম। ধর্ম, এই এই চারটি চারটে, করে এই আশ্রম যেটা তৈরি। আমাদের গুরুদেবের বাণী, এটা গাড়ি। যে সত্য সেবা নীতি ধর্ম। আজ্ঞা, এটা গুরুদেব নিজে বসে থেকে হ্যাঁ। এই নাট মন্দির তৈরি করেছেন। হ্যাঁ, এই কিন্তু যা- দুর্ভাগ্য তাকে আমরা দেখতে পারিনি। আমার বাবা তো দেখেছেন, আর আমি আমার মায়ের গর্ভে ছিলাম তখন ওনাকে, মানে উনি আমাকে, আমার মাকে আশীর্বাদ করেছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, ওনার আশীর্বাদটা আমি পেয়েছি।
ওনার আশীর্বাদটা আমিও পেয়েছি, যেহেতু আমার এই 86 বছর বয়স, কিন্তু আমি এখনও গুরুদেবের কৃপা এবং রামানন্দার আশীর্বাদে আমি সব কাজ করতে পারছি। একদম করবেন, একদম। আমি ভগবানের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি আরও সুস্থ থাকুন, আরও ভালোভাবে কাজ করুন। এটা গুরুদেবের কৃপা। একদম। চলুন এবার রান্না। আমাদের এই নাট মন্দির, যে নাট মন্দির রামানন্দা করেছে, হ্যাঁ। দেখুন। হ্যাঁ জানি, আমি তো আসি এখানে উৎসব অনুষ্ঠানে, এই জায়গাতেই প্রসাদ এইখানেই দেয়া প্রসাদ হয়। দেওয়া হয়। ঢালাও এই এবং যে ভক্তবৃন্দ চত্বরটা, এখানে- সমস্ত ভক্তবৃন্দ, কেন আমি গুরু পূর্ণিমাতে এসেছিলাম, তখন আমি এখানেই প্রসাদ পেয়েছিলাম। হ্যাঁ, এত বড় চত্বর দেখুন, তাই তৈরি করেছেন। এটা রামানন্দাই তৈরি হ্যাঁ, ওনার মনের অনেক ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক সময় করে হয়ে উঠতে পারেনি। এইবার চলুন আমরা রান্নাঘরটা দেখাই। হ্যাঁ, এবার তারপর একটা আমরা এখানে একটা ফুলের বাগান করেছি, সেটা আপনাকে দেখাবো, আপনি আসুন। এই যে চলে আসলাম রান্নার জায়গায়। হ্যাঁ, এইবার আমরা সবাই রান্নাঘরে চলে এলাম। হ্যাঁ, এখানে আচ্ছা দাদা, উনি মালাটা পরিয়ে দেবেন না তো আবার? হ্যাঁ, না না, আমি জানি। এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে রান্নার জায়গা, সমস্ত সবজি টবজি এখানে, সমস্ত বাসন। আর দেখুন শ্রী গুরু সংঘ লেখাই আছে সমস্ত বাসনে। আগে আগে। আর এই যে এই যিনি রান্না করছেন, হ্যাঁ। ওনার নাম হচ্ছে আপনার নামটা বলুন। গীতারানী মন্ডল। গীতারানী মণ্ডল। একদম। আপনি কি এখানকার না কলকাতার থেকে না, এসেছেন? এখানকার। আপনি এখানকার। আচ্ছা, আপনি এখন আম দিয়ে কি ডাল করবেন আজকে? চাটনি। আজকে তো আমবরণী, আমবরণী না হয়ে আম খান? না, আচ্ছা, আজকে দুপুরে হচ্ছে ভেন্ডি আলু ভাজা, হ্যাঁ। এঁচোড়ের তরকারি মনে হচ্ছে, যা দেখা যাচ্ছে না, ডাল। আর ডাল আর আমের চাটনি। হ্যাঁ, হ্যালো। আর ওখানে ভাত বসে গেছে। হ্যাঁ, বুঝলেন? এই হলো রান্নার জায়গাটা হ্যাঁ, বলো। সম্পূর্ণ। ও, এইটা কি শাক মাসি? ও, নোটে শাক ভাজা হবে। নোটে শাক ভাজা, ভেন্ডি আলু ভাজা, ইঁচড় হচ্ছে, আমের চাটনি হবে, আর ডাল। তো মাসি রান্না করো। আর দেখুন এখানেও অনেক বাসনপত্র রয়েছে। উৎসব ছাড়াও কোনো অকেশনে যদি কোনো এক্সট্রা লোক হয় তখন বড় বাসন লাগে। আর দেখুন কুমড়ো, পেঁপে, সজনা ডাঁটা, আলু, চালতা। এই চালতা কিন্তু এখানকার গাছেরই চালতা, সমস্ত কিছু রয়েছে। আর এখানে যে বড় বড় কড়াইগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু উৎসবের সময় রান্না করা হয়। আর একটা জিনিস যেটা নতুনত্ব দেখলাম, আগে আমরা কিন্তু মাটিতে বসে খেতাম, এখন সেটা কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু পরেই। এইটা হচ্ছে আমাদের গোশালা। হ্যাঁ, না, হ্যাঁ। এবার আমরা চলে যাচ্ছি গোশালা। এই যে দেখুন এই গোশালা, এই গোশালায় যে দুধ পাওয়া যায়, এখান থেকে কি ঠাকুরের ভোগে লাগে? আর আপনারা কি এখান থেকে যে দুধ বিক্রি করেন? দুধ না, কখন যদি কেউ চায় তাহলে আমরা দেই। আমরা সেরকম বিক্রি করি না, আমরা ঠাকুরের ভোগেই লাগাই। ও না, যদি বিক্রি করে কিছু পয়সা আসে? যদি হ্যাঁ, সেরকম আছে, একজন দুজন আছে। হ্যাঁ। যেহেতু আমাদের এখানে দুধ অনেক কমে গেছে। এই যে এইটা কি দুধ দোয়ানো হলো? এই যে দেখুন, জাস্ট এই মুহূর্তে দুধটা দোয়ানো হয়েছে। আর দোয়ানো দুধটা দেখুন কত ফেনা। এই সময় গরমও থাকে না দুধটা। আগে 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 দুধের ঘরে দেখাশোনা করে, এই যে একটু দেখানো আছে। হ্যাঁ, আপনি দুধ এই গোয়াল ঘর দেখাশোনা করেন? না না, দেখাশোনা করে ইনি। আচ্ছা, আপনি করেন? হ্যাঁ, উনি দেখান। আপনার নামটা বলুন একটু। রাহুল দাস। রাহুল দাস। আপনি কি এখানকার উড়িষ্যারই লোক? না, উনি কলকাতার লোক। আপনি কলকাতার থেকে এসেছেন? আচ্ছা, আশ্রমেই থাকেন, হ্যাঁ। গুরুদেবের সেবায় আছেন। আপনি এখানে কটা গাই আছে? আচ্ছা, 4টে গাই আছে। দেখুন, উনি ভিডিও দেখে উনি আগিয়ে আসছেন ছবি তোলার জন্য। সবারই ইচ্ছে হয়, তাই না, ছবি তুলতে। আর দাদা, এইখানে আপনি যে এখন এই যে দুধটা দোয়ালেন, এটা কি এখন ভোগে লাগবে, মানে পায়েস হয়? আর কতটা দুধ আছে এখানে? এটা আমরা নাম আপা পর্যন্ত বলতে পারবো না। না, উনি তো মানে রোজ তো মোটামুটি এরকম 1 বালতি মতন। কত
এটা কি ভাই অনুমানে যেতে হবে 5 লিটার মতন হবে, হ্যাঁ। আর এটা একটা গাইয়ের থেকে 5 লিটার দুধ এই মুহূর্তে পেলেন। আচ্ছা, তা 3টে গাই, এ তো বাচ্চা, 3টে গাইয়ের থেকে কি রোজই দুধ? ও একজনেরই হয়, এনারই শুধু দুধ হয়? আচ্ছা, এনার নাম আছে কিছু? ও লক্ষ্মী, আচ্ছা। যাক, ওখানে 4টে বড় আছে আর এই বাচ্চা, তাই তো? খুব ভালো লাগলো। আমাদের এই গরু দোয়ার জন্য আমরা এই দাদাকে রেখেছি। হ্যাঁ, আপনার নামটা বলুন একটু। রবি বেহরা। রবি, আপনি তো উড়িষ্যার লোক। উড়িষ্যার কোথায় থাকেন? এই বগুড়া? আচ্ছা, কপিলেশ্বরে থাকেন। আর দেখুন কি সুন্দর টকটক করে তাকিয়ে দেখছে, হ্যাঁ, বুঝতে পারছে ওনার ভিডিও হচ্ছে তো। এই হলো গাই ঘর। এটা খোল। এবারে আপনি আসুন, আমাদের ঝড়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। হ্যাঁ, আর এই যে গোবর যে হয় এর থেকে তো সার বানান, সার বানাই। এই যে দেখুন কুমড়ো গাছ কি সুন্দর হয়ে রয়েছে। হ্যাঁ, আসলে গুরুদেব থাকতে আমি যখন আমার বাবার সঙ্গে এসেছিলাম এইখানটায় না প্রচুর গাছ, কচু গাছ, তারপরে অনেক, মানে রামানন্দদা তো আমাকে বলেছিলেন যে নারকেল নিয়ে যাও মা, তুমি গাড়ি নিয়ে এসছো। হ্যাঁ, তা যাই হোক, এই যে উচ্ছে গাছ, পেঁপে, মানে এই যতটুকু বাগানের সবজি দিয়েও তো ভোগে লেগে যায় না। আর এই যে দেখুন কত আকন্দ ফুল, দেখুন একটা গাছ একটু দেখান, কত জামরুল হয়েছে। হ্যাঁ, গাছ থেকে একটু দেখান না, দূর এখানে আমি জুম করে নিচ্ছি। ওই দাদা তো পেরে নিল গাছের জামরুল। এই যে জামরুল গাছে জামরুল হয়েছে। এই জায়গাটা না একদম ছায়া ছিল, তারপরে এখান থেকে তেজপাতাও নেওয়া হয়েছিল, জানেন দাদা? ওই ঝড়ে না, ঝড়ে প্রচুর ক্ষতি হয়ে গেছে। আচ্ছা দাদা, উৎসবের সময় কি এইখানে রান্না হয়? আচ্ছা, উৎসবে তো ওই রান্নাঘর যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেখানে তো রান্না হতে পারে না অনেক, তো উৎসবের সময় এখানে রান্না হয়। দেখুন বড় বড় উনুন। আর এই চত্বরটাতে প্রচুর গাছ ছিল, কিন্তু এই ঝড়ে প্রচুর ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ফণি, আয়লা, বুলবুল, কত কিছুই তো হলো। আমি 6 বছর ধরে ভুবনেশ্বরের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এখান থেকেও বেরোবার ব্যবস্থা আছে। যখন কোনো অনুষ্ঠান হয় তখন এই দরজাগুলো এই যাতায়াত করে দেয়, দরজা খুলে দেওয়া হয় প্রসাদ নিয়ে ওখান থেকে বেরিয়ে। হ্যাঁ, বাইরে সুন্দর জলের ব্যবস্থাও আছে, হাত ধোয়ার ব্যবস্থাও আছে। এবারে আমরা নতুন একটা ফুল বাগান করেছি, দেখুন আপনি সুন্দর। আচ্ছা, এইটা হলো নতুন করে দাদারা, মানে ঝড়ে ক্ষতি হওয়ার পরে এই ফুল বাগান করা হয়েছে। এই ফুল থেকেই তো, এই গাছে যত ফুল ফোটে এই ফুল থেকেই তো ঠাকুরের নিত্য পূজা হয়ে যায়। আর আলাদা করে কিনার দরকার হয় না, এমনি উৎসব অনুষ্ঠানে তখন আনেন, মালা টালা আনতে হয়, কিন্তু নিত্য পূজা কিন্তু এই সুন্দর বাগান থেকে হয়ে যায়। আচ্ছা, এইটা নতুন করে দেখুন, আমি এর আগের বার যখন এসেছি দেখিনি, এইটা নতুন করে, হ্যাঁ 3-4 মাস হয়েছে, কেন এর আগের বার যখন এসেছি আমি দেখিনি। এটা সুন্দর দেখুন, রেলিং করে টাইলস বসিয়ে দেওয়া হয়েছে। এইটা করার পিছনে অবদান হচ্ছে আমাদের এক গুরুবোন ইন্দ্রাণী বোস এবং তার স্বামী সুজিত বোস। আচ্ছা, ওনারা কি এখানকার হয়েছে, মানে আমাদের গুরু ভাই বোনই ডোনেশন করেছে, কিন্তু মেইনলি তত্ত্বাবধান ওনাদের দুজনের মাধ্যমে হয়েছে। আচ্ছা, ওনারা কি এখানেরই লোক? হ্যাঁ, ওনারা এখানকারই লোক। আচ্ছা, আর এক দাদার সঙ্গে রাস পূর্ণিমাতে পরিচয় হয়েছিল, ওনার সঙ্গে ছবিও আছে, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। মোটরসাইকেল নিয়ে আসেন। এই যে দেখুন এখনো কত ফুল ফুটে আছে, মানে ঠাকুরের পুজোয় কিন্তু লেগে গেছে, তারপরেও ফুল, এত টগর ফুল, কলকে ফুল। এই বাগানটাকে সৌন্দর্য রাখার জন্য, ভালো করার জন্য আমরা এইটা, হ্যাঁ, যাতে কেউ, আর ওইখানে আমাদের উৎসবের সময় পতাকা উত্তোলন হয়, সেই বেদিটা। হ্যাঁ জানি, পতাকা উত্তোলনের সময়ও তো রামানন্দদাকে আমি দেখেছি ভিডিওতে। আগে এই পুরো আশ্রম চত্বরটা, এইটা পেছনের দিকটা জন্য এই গেটটা ছোট ছিল, গেটটা আমরা বড় করছি যাতে সবার আসা যাওয়ার পক্ষে সুবিধা হয়। আচ্ছা, এইটা কি এরকম থাকবে না? এটা তো সিমেন্ট করে দিয়ে দেবে, সুন্দর করে ঢালাই করে দেওয়া হবে সব। আচ্ছা, এই রাস্তা সব উৎসবের আগেই আমরা ঢালাই করে দেওয়া। এই আপনাদের এইখানে বাৎসরিক উৎসবটা জ্যৈষ্ঠ মাসে হয় না? না, এখানে বৈশাখ মাসে। বর্তমান বছরে
12, 13, 14ই মে 12, 13, 14ই মে উৎসবটা পড়েছে। উৎসবটা হবে আমাদের। যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল একবার এইখানের উৎসব, আমি তো নাকতলা রাস পূর্ণিমাতে যাই, হ্যাঁ, তো একবার ইচ্ছে ছিল যে ছেলে এখানে আছে তো এইখানে উৎসবে একবার থাকবো, কিন্তু থাকা হয়ে ওঠে না। সেই জন্যই আপনাকে আমরা অনুরোধ করব, আপনি তো এখানে এসছেন, আপনি কলকাতায় গিয়ে অন্তত সব গুরু ভাইদের আপনি বলবেন এখানে তারা উৎসবে আসেন। আসে তো, এলে পরে আমরা খুব আনন্দিত হব। আসে তো, আসে তো, আসে, অনেক গুরু ভাই আসে। এবার চলুন আমরা যাই ওনার পঞ্চবটী। হ্যাঁ আসুন, এবারে আসুন। দিনের আলো একদম অন্ধকার, সুন্দর ছায়া ছিল। এখন আমরা যাচ্ছি যে ঠাকুর মানে গুরুদেব যেখানে ধ্যান করতেন পঞ্চবটিতে, সেই পঞ্চবটিকে এখন সেটাকেও সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। তো চলুন পঞ্চবটিটা আমরা গিয়ে দেখি। পঞ্চমটাকে খড়ের এই যে দাদা আগে আগে যাচ্ছেন। বর্তমানে আমরা এই পঞ্চবটির বনের কাছে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, এই পঞ্চবটিটা আমি লাল শানের দেখেছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে বুঝতে পারছেন তো আমি কত ছোট থেকে আসছি, কত বছর ধরে আসছি। সেইটা এখন দেখুন এই পঞ্চবটি কত সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এটা পুরো টাইলস বসিয়ে দিয়েছেন না? এইখানে পঞ্চবটিতে দাদা কি কি গাছ আছে? আমি তো দেখতে পাচ্ছি বেল গাছ, নিম গাছ, আর তারপরে আপনার অশোক, পাকুড় আর আমলকি। এছাড়া অনেক সময় পঞ্চবৃক্ষে কিন্তু 5 বট গাছও থাকে। মোট কথা হলো 5টা বৃক্ষের সমন্বয় হলো পঞ্চবটি বা পঞ্চবৃক্ষের সমন্বয় হলো পঞ্চবটি। তো এখানে এই 5 রকমের গাছই রয়েছে। মানে পঞ্চবটি মানে 5টা গাছের সমন্বয় এখানে পঞ্চবটি। হ্যাঁ, তো এই যে দেখুন দাদারা কত সুন্দরভাবে এটা বাঁধিয়ে এখন মেনটেন করছেন। আর এই রেলিংটাও নতুন করে দেয়া হয়েছে, তাই না? এটা একদম স্টিলের, যাতে আর জং না ধরে। তবে এইটা মনে হয় আগের ছিল। এটা আগের, এটাও অনেকটা নষ্ট হতে চলেছে, এই যে অনেক ভেঙে গেছে। এটাও কি নতুন করে করার ইচ্ছা আছে? আমাদের পরিকল্পনা আছে নতুন করে করার জন্য। হ্যাঁ, যদি গুরুদেবের দয়া হয়, গুরুদেবের দয়া হবে, আর গুরুদেবের শিষ্য ভক্ত সবাই যতটুকু পারেন দান করবেন আপনারা, তাহলেই হবে। হ্যাঁ, মানে গুরুদেবের যেটা ইচ্ছা ছিল যে সমস্ত সেবার মধ্যেই আনন্দ, তাই না? সেই সেবাটাই গুরুদেবের পরম ধর্ম। হ্যাঁ, অনেক মঠ, আশ্রম, মিশন সমস্ত কিছুই আছে, মন্দির, সেখানে কিন্তু সামান্য কিছু প্রণামী বা দক্ষিণা দিয়েই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। কিন্তু এই শ্রীগুরু সংঘ আশ্রমের কোনো আশ্রমেই কিন্তু মূল্য দিয়ে ভোগ প্রসাদ হয় না, সম্পূর্ণ বিনামূল্যেই প্রসাদ পাওয়া যায়, তবে একটু আগে থাকতে জানাতে হয়। তো এই সুকুমার দাদা মানে সে আমার বাবারই বয়সী, তো খুব সুন্দর করে আমাকে এই আশ্রম ঘুরিয়ে দেখালেন। তো চলুন দাদা, পুরোটাতেও সুন্দর করে ঘোরালেন। আপনার সঙ্গে একটা ছবি তুলে নিই। আমার ছেলে এই 1-1.5 মাস আছে, তারপরে হায়দ্রাবাদ পোস্টিং হয়ে যাচ্ছে। তো আমি জানি না আবার কবে ভুবনেশ্বর আসতে পারবো, আর কবে আমি আবার এই ভজন কুঠিরে দর্শন করতে পারবো। আশ্রমে এসে আমাদের সঙ্গে এত কিছু শেয়ার করেছেন, তার জন্য আমরা আশ্রমের পক্ষ থেকে আপনাকে আমরা একদমই ধন্যবাদ জানাবেন না। এটা মনে করুন গুরুদেবের অশেষ কৃপা না হলে আমি হয়তো আজকে এখানে আসতে পারতাম না। আমার মনের আবেগ থেকে আমি আপনাকে বলছি, আমাকে আপনি তুমি বলুন। 86 বছর মানে আমার বাবার বয়সী, আমি আপনার মেয়ের বয়সী। হ্যাঁ, তো বাবার হাত ধরেই প্রথম আমার এইখানে আসা। বাবা এখন আর নেই। বাবা, তবে মনে করুন সেই এক বাবা সান্নিধ্য আমি পেলাম। হ্যাঁ, এই বাগান দেখাচ্ছেন। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। মুহূর্তে আমি কথা বলতে পারলাম না, কেন রামানন্দদার কথা ভীষণভাবে মনে পড়ল। উনি যেরকম হাত ধরে আমাদের সাথে কথা বললেন, ঘোরালেন, রামানন্দদাও কিন্তু এইভাবেই ঘুরিয়েছিলেন, আমার হাজবেন্ডের হাত ধরে বলেছিলেন তুমি চলে আসো এখানে। মহিলা যে আছেন ওনাকে গিয়ে একেবারে লিখিতভাবে সমস্ত বলেছিলাম। আজকে তিনি আমাদের মধ্যে না থাকলেও তিনি আছেন, তিনি আমাদের সবার মধ্যেই আছেন। স্পর্শ পেয়ে গেছেন, হয়তো স্থূল দেহে নেই, কিন্তু উনি আছেন। কার হাতে সেটা তো বলা মুশকিল। বিধির বিধান তো আমরা কিছু করতে পারবো না। গুরুদেব
তাকে নিশ্চয়ই আশীর্বাদ করছেন। এটা সে যেখানেই থাকেন না কেন, এটা নতুন হয়েছে। হ্যাঁ, পঞ্চবটি পঞ্চবটি আগে লাল রঙের ছিল, আরে না না, এই স্টিলের এটা নতুন করা হয়েছে। তো এইগুলোও বলছে বাৎসরিক উৎসব তো বৈশাখ মাসে হয়, তো তার আগে এগুলো আমরা এসে গেছি যেখানে আমরা গুরু পূর্ণিমা এসেছিলাম, আমরা গুরু পূর্ণিমায়। আর এইটা এত গাছ ছিল, কত লেবু গাছ, তেজপাতা গাছ, পুরো ঝড়েই নষ্ট হয়ে গেছে না। আর মানে এই আমার হাজবেন্ডকে যেই, হ্যাঁ চালতা তো ওখানে দেখলাম, আমি যেই শুনলাম, মানে যেই শুনেছে যে আমার হাজবেন্ড রিটায়ার করেছে, বাবা তুমি চলে আসো, তোমার ছেলে এখানে আছে, তুমি এসে আশ্রমে থাকো, মানে এত ডাক্তার আমরা বলেছিলাম আশ্রমে, কেন্দ্র আশ্রমে বলছিলাম উনি তো বদনাম করেন, লোকের কথা শুনে অনেক কিছু করলেন, লোকটা মাছ চাষ করলো, এই করলো, যাই করলো, সেই টাকাটা সম্পূর্ণটা নিয়ে আসলেন। 4টে ঘর কদিন 4টে ডাক্তার যাতে বুঝতে পারে, বাস তারপরে বাকিটা ওরা ওদের মতন করে নেবে, আপনার চিন্তা করতে হবে না। এই আশ্রমের 3 বছর 3.5 বছর দীক্ষায় যাওয়ার লোক থাকে না সেখানে, আর কাকি কি বলবো। যাই হোক, আপনি ঠাকুরের কৃপায় করছেন, হ্যাঁ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এরপর সুকুমার দাদার সঙ্গে আমার হাজবেন্ডের ছবি তুলে দিলাম, যেইভাবে রামানন্দদার সঙ্গেও ছবি তুলেছিলাম। ছবিগুলো জানি না, পেলে অবশ্যই এই ভিডিওতে শেয়ার করব। তো আমি একটা দুটো ছবি তুলে দিলাম, উনি যথেষ্ট মূল্যবান সময় আমাদের সঙ্গে দিলেন, আর সুন্দর করে ঘুরে দেখলাম। তো এই যে হলো আশ্রম চত্বরটা, মানে ঢুকেই যে এন্ট্রান্স সেইটা, আর এই দুপাশে কিন্তু থাকার ঘর আছে, আর এটা হলো অফিস ঘর। তবে ভুবনেশ্বর আশ্রমে এই ঘরে থাকতে গেলে কি কি ব্যবস্থা, এইটা আমি জানতে ভুলে গেছি, আপনাদের কাছে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ফোন করে জেনে নেবেন এখানে কি ব্যবস্থা আছে থাকার জন্য। তো এবার চলুন ঠাকুরের ঘরটা একবার দর্শন করে দেখা যাক। ঠাকুর মশাই বা যিনি এখানে নিত্য পুজো করেন তিনিও এখানে উপস্থিত হয়ে গেছেন, তো ওনার সাথে কথা বলে নিই। আমি ঠাকুরের ঘরের দিকে গেলাম, আর আমার হাজবেন্ড একটু অফিস রুমে গিয়ে বসছে, বলছে আমি বললাম ঠিক আছে তুমি ওখানে গিয়ে কথা বলো, আর আমি একটু ঠাকুরের যিনি পুজো করেন ওনার সাথে একটু কথা বলে আসছি। আর এটা হলো পুরো উঠোন চত্বর, আর দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে চারিপাশটা, আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম কত বড় এরিয়া, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দুপাশে কিন্তু থাকার রুম আছে, আবারও বলছি। এইবার দেখুন আমার হাজবেন্ড অফিস রুমে বসে আছে, আর আমি চলে আসলাম এই পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলার জন্য। সুপুরি বাগান যাবার যে হ্যাঁ রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ ওই যে ইলেকট্রিকের হ্যাঁ এ আছে, ওই পাশে ছিলাম। আচ্ছা, আপনি এখানে এখন পুজো করেন? আপাতত 25 বছর হচ্ছে। ও, আপনার নামটা একটু বলবেন? আমার নাম কৃষ্ণদুলাল চক্রবর্তী। আপনি কি কলকাতার? হ্যাঁ, কলকাতার আপনি না ভুবনেশ্বরের? কলকাতায় বাসা আছে, আর বনগাঁয় বাড়ি আছে। গুরুগাঁয়? বনগাঁ, হ্যাঁ। আপনার কোন চ্যানেল একটু বলুন। আপনার হলো বনগাঁয় বাড়ি, আপনি কি কেন্দ্রীয় আশ্রম থেকে দীক্ষা নেয়া? কেন্দ্রীয় আশ্রমে ছিলাম আমি কিছুদিন। আচ্ছা, আর আপনি এখানে কত বছর আছেন ভুবনেশ্বরে? 25 বছর। ভজন কুটিরে 25 বছর আপনি এখানেই নিত্য পূজা করেন এখানে। আপনার নামটা একটু বলুন। কৃষ্ণদুলাল চক্রবর্তী। আচ্ছা, ঠিক আছে। আপনি এখন কি সকালে তো 9টার ভোগ হয়ে গেছে, এখন আবার ভোগ হবে, তো আমার মালাটা আমি এনেছি, পরিয়ে দিয়েছি। মালা পরানো হয়েছে। সন্ধ্যা আমি একটা ছবি তুলে নেব। আমি একদম শুদ্ধ বস্ত্রে আছি, চান করে। লোডশেডিং তো সে অসুবিধা হবে না, ঠাকুরের কৃপায় সব আলো আছে। এই দাদাই এখন নিত্য পূজায় থাকেন। আর এই হলো সম্পূর্ণ ঠাকুর ঘরটা, এখানে পুজোর সামগ্রী সমস্ত রাখা আছে। আর এখান থেকেই ভগবান গুরুদেব কৈলাসে গেছিলেন, সেই জন্যই ওনার ওই মূর্তি, উপরে স্বয়ং শিব আছেন। যেটা দেখছেন, হ্যাঁ ওইটা এই যে এটা সম্পূর্ণ রূপোর। আচ্ছা, চালচিত্র যেটা সিংহাসনের, এইটা যেটা দেখছেন, হ্যাঁ সম্পূর্ণ রূপার। হ্যাঁ, এইটা আমাদের এক গুরু ভাই দান করেছেন, যার সঙ্গে আপনি কথা বললেন। আচ্ছা আচ্ছা, বরুণ কুমার চাঁদ। উনি কি কলকাতার? না, উনি এইখানে থাকেন। আচ্ছা, আদি বাড়ি হচ্ছে ভদ্রকে। আচ্ছা, এখানে এসিরও ব্যবস্থা করে দিয়েছে, ঠাকুরের কৃপায় কি না হয়। চলুন, খুব ভালো লাগলো।
দেখলেন তো বন্ধুরা, ভজন কুটির বা ভুবনেশ্বর শ্রীগুরু সংঘ আশ্রমটা আপনাদের সঙ্গে যতটা পারলাম সম্পূর্ণটাই শেয়ার করলাম। ঠাকুরের ঘর, ঠাকুরের ভজনের ঘর বা যেখানে গান বাজনা ভোগ সমস্ত হয়, তাছাড়া রান্নার ঘর, যেখানে নাট মন্দির, যাবতীয় অফিস ঘর, সমস্ত উঠোন চত্বর, বাগান, সমস্ত কিছু শেয়ার করলাম। যারা ভুবনেশ্বর আশ্রমে এসেছেন তারা তো জানেন, যারা আসবেন ঠিক করছেন ভুবনেশ্বর পুরী, তারা অবশ্যই পুরীতে ভ্রমণ করতে আসলে একবার ভুবনেশ্বর আশ্রম দর্শন করে যাবেন লিঙ্গরাজ মন্দিরে আসলে, এইটুকুই বলা। এরপরে আমি চলে যাচ্ছি সরাসরি অফিস রুমে। এই দেখুন গাছের জামরুল, আর এই হলো এই ভুবনেশ্বর ভজন কুঠিরের অফিস ঘর। আর এখানে সমস্ত রুলস দেয়া আছে। এই যে আমি অফিস ঘরে ঢুকছি, এই যে অফিস ঘর। এখান থেকেই আমি গুরুদেবের ছবি মানে কলকাতা থেকে আনতে ভুলে গেছিলাম, এখান থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আমরা এই দুটি জন, ওনার নাম খগেন মন্ডল দাদা, হ্যাঁ। আর আমার নাম তো আমি আগেই বলেছি, হ্যাঁ। শুনেছেন। আমরা দুজনই অফিস দেখাশোনা করি। মানে পুরো আশ্রমেরই তত্ত্বাবধানে আছে। আগে। আপনার বাড়ি তো পুরী? ওনার বাড়ি উড়িষ্যা, বালিপাটপুর। খোর্ধা থেকে সামনে বালুদা বহরমপুর যেতে গেলে আমরাপুর লাইন ট্রেন যায়। আমার বাড়ি কলকাতা। হ্যাঁ, আপনি তো কিন্তু আমি বললেন। এখানে 12 বছর ধরে আছি। আচ্ছা, আপনার সাথে কেমন দেখা হলো না, আমিও তো কোথাও বাইরে। ভর্তি করাই এখানে, তারপর থেকে এখানে সবসময় আসা যায়। মানে ভুবনেশ্বরে আসলে একবার আমি আসলেই আসি। অনেক দিক থেকে আছে আপনার সাথে দেখা হয়েছে? উনি অনেকদিন একবার কিন্তু থেকে কথা কি জানেন? হয়তো আমি সুপার সাইক্লোন হয়েছিল না হ্যাঁ 1999 আমি সমুদ্র ওই রামানন্দার পুকুরে ছিলাম, তার আগে থেকেও রয়েছি, কিন্তু রামানন্দা আমাকে নিয়ে ওইখানে ঢুকেছি যে ওই থেকে কিছু পয়সা ইনকাম হইলে আমরা এইসব কাজকর্ম করবো। হ্যাঁ, এটাই ওনার ইচ্ছা ছিল যে কিছু করে যদি কিছু পয়সা হয়। ভালো বাগদা একটা 5 পয়সা করে কেনা পড়ে, বিক্রি হয় একটা 60 টাকা, 3 মাস পরে আমাকে সব বিরাট পয়সা। কালা ঘোষা তাতেও আমরা এত ইনকাম করি, সুপার সাইকেল ভাসি ভাসি আসছি। আমি 7 ঘন্টা জলের ভিতরে ঘুরে বিগ্রহ পিঠি বাঁধি সাঁতার দিচ্ছি, 260 কিলোমিটার বাতাস। এইখান থেকে আমাদের এই গেট যে ভিতরে ঢুকতে, এই গেটটা দেখা যাচ্ছে না দিনের বেলায়, বর্ষার ফুট একটা একটা পড়ছে, এখান থেকে ধরুন এই পাশে বাঁশছুর মতন বেরিয়ে যাচ্ছে। 7 ঘন্টা জলের ভিতরে মানে বাতাস আসছে পূর্বের দিক থেকে, পিঠে বাতাস সামনে ছাড়া এদিক ওদিক কোনো দিক যাওয়ার জায়গা নেই। তাই 4 জন আসছিল, 2 দুবার ঠেলে দিয়েছেন। মানে কত 260 কিলোমিটার বাতাস হিসাবে কি আমার। তারপরে এরকম কিছু দেখা যায়, ওইটা এইরকম দরজার মুখে এইরকম 18 হাত কুমির ভাসি উঠলো আমার দাঁড়িয়ে আছে চাই। আচ্ছা গেল, ওটা তো গেল 1999 সালে। 2019 জানুয়ারি 6-তে আবার 2 বাসের ভিতরে এসেছিল, পুরো বড় বাসের ভিতরে থেকে আমার এই বুকের হাটটা এরকম গড়ে গেছিল। আচ্ছা এই যে পাশার হাটে সারিয়ে গেছিল, কাটা চেয়ারে পায়খানা করেছে। 2 মাস বসে বসে কোনো পাশে কাজ হতে পারেনি, এই সব ব্যথা এখনো। সেটা হচ্ছে 2019 জানুয়ারি 6, ঠিক 20 বছরের মাথা। 1999, 2019 জানুয়ারি 6। এই ভুবনেশ্বর আশ্রমে 2 মাসে আমি বসে বসে কাটাচ্ছি। রামন্দা আসতে হবে, খবর তুমি কি করে 2 বড় বাসের ভিতরে ফেসে এই লোকটা মাথাটা খালি করছে, তুমি কি করে বাসে বলতে বাস এরকম ফাঁকুরে ছিল না, তাই যে হবে আর কি। রামন্দা আসতো দেখা, রামন্দা একদিনও বাসায় থাকতো না, এই আশ্রমে জানি সকালে আসবে, যদি সকালবেলা এসে গেছে, কার সাথে পিছনে বসে চলে গেল। যদি সকালবেলা এসে গেছে তা খালি বলবে কি দুটো খাবার দাও, খাইয়ে আবার সাথে সাথে এই 2-3টে রুটি হাত রুটি হ্যাঁ। নিয়ে পাশে বসে যত্ন করে খুব তাহলে আপনাকে অটো করে দেবো, অটো ডাকবো? না, ওই যে বলছে একবারে বেরিয়ে যাবে। আজকে সেবা এখন মনে থাকবে না, কারণ একটা আরেকটা কর্মযোগের জন্য এসেছে আমার নিয়ে, ওই পাঠটাও করবো। হ্যাঁ। ছেলে আছে বাড়িতে, তাকে বাদ দিয়ে না, তাকেও নিয়ে আসার জন্য আজকে দিনটা শেষ করেছিলাম। সে শনিবার ছেলের ছুটি থাকবে। আজকে সেই গাছে আজকে সেই গাছে হচ্ছে জুনিয়র ছেলেদের রিক্রুট করবে। আচ্ছা, কাল ইন্টারভিউ নিতে এসে চলে যায়, তারপর বলছে ইন্টারভিউ নিতে যাওয়া শুরু করে ওনাকে নিয়ে এখানে আসবে। আর কিন্তু এই মানে এত সুন্দর আজকের ভোগ, আজকে গুরু পূর্ণিমাতে প্রসাদ খেয়েছি।
গুরু পূর্ণিমাতে অনুষ্ঠানে আমরা এখানে ঢুকে প্রসাদ খেয়ে গেছি। আজকেও মেনু ভালো, ভেন্ডি আলু ভাজা, তারপরে শাক, তারপরে ডাল, আমের চাটনি, এঁচড়ের তরকারি। শ্রী গুরু জয়, খুব ভালো লাগলো। হ্যাঁ, ওই বিন্দুসাগরে এখন যাব, আমবারণী। আমি গঙ্গায় আসলে দেই প্রত্যেক বছর। তো এই যে পুরো যে কথা বললেন, যে পুরো দেখালেন, পুরো এই আশ্রমের ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আপনার নাম 775 7 তুমি দেখেছি বাঙালি হ্যাঁ দেখেছি, এই যে আর অনেকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা আশ্রম থেকে বিদায় নেব, তারপরে বিন্দু সরোবরে যাব আমবারণী করতে। আপনাদের মাথায় বলতে পারবো না, আমি তো ভালো করবো, ওটা দাঁত ভেঙে যাবে। পোশাক কণিকা মাত্র আমার ভাগ্যে যেটা ছিল, আমার সেটাই, আমার সারাদিন কিন্তু আমার ওটাই কিন্তু প্রথম। আমার কিন্তু পোশাক আমি প্রাপ্তি ছিল, পেয়েছি। আমাদের সৌভাগ্য। প্রাপ্তি হয়েছে তো দাদা, এবং সেটাতে আমার 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 ব্রহ্মার শান্তি অন্য জায়গায়। আমার ব্রহ্মার শান্তি হচ্ছে, দেখুন আমি দীক্ষিত নই, সেও দীক্ষিত নয়, কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে এত নিষ্ঠার সাথে একটা জিনিস দেখেছি, সেই নিষ্ঠাকে সম্মান করার জন্য আমরা যেখানে যাই, ও সঙ্গের ব্যাপারে সমস্ত কিছু সরঞ্জাম করে, আমি সহযোগিতা করি। আমি যেহেতু তার সহধর্মিনী, আমি তাকে সব জায়গায় তার সঙ্গ দিই। আপনি আপনার কর্তব্য সঠিকভাবে পালন করবেন এবং তার আশীর্বাদ আমাদের আমাদের বহু বিপদের সময়, বহু দিন বলে কোনো বিপদ আমাদের আছে। তার কৃপা আপনাদের দুজনের মাথার উপরে রয়েছে, তাই আপনি পাচ্ছেন না। আমাদেরও রয়েছে তার কৃপা, আমাদেরও রয়েছে, যার জন্য আপনাদের আমরা দর্শন করতে পারলাম। দেখুন, আশ্রমের গাছে জামরুল আমি নিয়ে যাচ্ছি, দাদারা আমাকে দিলেন। রামানন্দ ব্রহ্মচারী মহারাজের প্রয়াণের কিছু চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা ওখানে গেছেন তারা তো জানেন, আর যারা যাননি তাদের জন্যই শেয়ার করলাম। আর ওনার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল পুরীর স্বর্গদ্বারে। মনটা খুবই খারাপ। উনি অ্যাকচুয়ালি ছিলেন এই আশ্রমের একদম মানে যাকে বলে প্রাণ প্রতিষ্ঠা, যাকে বলে। উনি যখন ছিলেন আশ্রমটা যেন একটা লাইভ ছিল। গেছি, কিন্তু যাই হোক ভালোভাবেই কাটালাম। তো আসার আগে একটা ছবিও তুলে নিলাম মন্দিরের সামনে বসে। আর এই দেখুন আশ্রমের কাঁঠাল গাছ, আরও অনেক গাছ ছিল। এত ঝড় হয়েছিল, ফণি, আয়লা, বুলবুল, আপনারা সবাই জানেন। তো অনেক কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই আশ্রমের। তো আশ্রম চত্বরটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তি একদম। এইটা হলো আশ্রমের মেন গেট। গেট থেকে বেরিয়ে আপনাদের একবার অ্যাড্রেসটাও দিয়ে দেব। এইটা বাইরের দিক থেকে গেট, এর ভেতরেও গাড়ি রাখা যায়। উৎসব অনুষ্ঠানে কিন্তু বাইরে রাখতে হয়। আর এই হলো দেখুন শ্রীগুরু সংঘ ভজন কুটিরের পুরো অ্যাড্রেসটা। তবু আপনারা চাইলে ফোন করে অবশ্যই আসবেন। আর টাইমিং তো সমস্তই বলে দিলাম। তো আমার এই আশ্রমের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে কেউ ভুল করবেন না। আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে তো সেটাও কমেন্টস করে জানাবেন। এরপরে আমি কিন্তু বিন্দু সরোবরের পথে রওনা দিয়েছি, কেন কি 6 এপ্রিল ছিল আমবারণী। আর আমি গঙ্গায় আম দিয়ে তবেই কিন্তু আম প্রথম খাই, যদিও 12 মাসে আম পাওয়া যায়। এই দেখুন আমরা লিঙ্গরাজ মন্দিরের পাশ থেকে বিন্দু সরোবরের উদ্দেশ্যে রওনা দিলাম। এইবার যে 24 দিন ভুবনেশ্বরে একটানা ছেলের সঙ্গে ছিলাম, তার মধ্যে 3 বার কিন্তু লিঙ্গরাজ মন্দিরে এসেছি। লিঙ্গরাজ মন্দিরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন আমি এখন বিন্দু সরোবরে চলে এসেছি, বিন্দুসাগরে। আমি এখানেই আমবারণী করব এবার, যেহেতু ভুবনেশ্বরে রয়েছি। তো চলুন প্রথমে একবার বিন্দু সরোবরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই যে যেখানটা দিয়ে আমি প্রথমে ভেবেছিলাম, এখান থেকে কিন্তু নামার পথ নেই। এই যে মন্দিরটা দেখছেন তার অপোজিটে কিন্তু ঘাট আছে। আর ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হলো অনন্ত বাসুদেবের মন্দির। সেই অনন্ত বাসুদেবের মন্দিরেও কীভাবে প্রসাদ পাওয়া যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যেহেতু ভুবনেশ্বরে রয়েছি, তো এই বিন্দু সরোবরে এইবার আমবারণী করা হচ্ছে।
প্রত্যেক বছর কলকাতায় থাকলে গঙ্গায় মা সারদা মায়ের ঘাটে যাই, সেখানে আমবারণী করি। আমি কাঁচা পাকা দু রকমের আম দেই, ফুল, তেল, সিঁদুর, মিষ্টি সমস্ত কিছু। তো দেখুন আমি যে জগন্নাথ মন্দিরের সামনে থেকে সমস্ত কিছু কিনে নিয়েছিলাম, তেল, মধু, তারপরে ফুল, সিঁদুর, ধূপকাঠি, তারপরে দিয়া আর মিষ্টি, এই যাবতীয় কিন্তু আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর আম কিন্তু আমি দু রকমের দেই, কাঁচা আমি সাধারণত দেওয়ার নিয়ম, কিন্তু আমি কাঁচা আমও দেই আর পাকা আমও দিয়ে দেই। কেন পাকা আম তো আমি এমনি প্রথমে দোলের দিন অবশ্যই দেই রাধাকৃষ্ণকে, তো এইবার জগন্নাথ মন্দিরে দিয়েছিলাম। আর তারপরে আমি এখানে সমস্ত বাটাটা সাজিয়ে নিলাম। প্রথমে একটা বাটা সাজালাম, সেটা আমি দেব, তারপরে আরও একটা বাটাটা সমস্ত দু সেট করেই নেওয়া হয়েছে। আমার হাজব্যান্ডও দেবে। কলকাতায় থাকলে আমার হাজব্যান্ড অবশ্য গঙ্গায় স্নানও করে নেন, এটাকে বলে বারুণী স্নান। তো যাই হোক, এই বলে এই কথাতে আছে যে বারুণী স্নান করলে পূর্ণ জন্মের পাপ কিন্তু খণ্ডন হয়। অত পাপ পুণ্য জানি না, ছোটোবেলা থেকে মাকে দেখলাম আমবারণী করতে, গঙ্গায় আসতেন, গঙ্গায় স্নান করতেন, আম দিতেন, সেটাই আমি ফলো করছি। তো আমি এখন দেখুন বাটা সাজানো হয়ে গেছে। তো এইবার আমি চলে যাচ্ছি এই বিন্দু সরোবরে এই সমস্ত আম, তেল, সিঁদুর সমস্ত কিছু দিতে। আর প্রচণ্ড তো রোদ গরম, কিন্তু কি করা যাবে, তার মধ্যেই পুজো পাঠ করতে হবে। তো দেখুন এই বিন্দু সরোবরের মধ্যে সাইকেল নামিয়ে একদম স্নান করাচ্ছে সাইকেলকে। আসলে বাচ্চারা যা করে সব জায়গাতেই এরকম আছে, এইভাবেই তো পলিউশন হয়ে যায়, আর কি করা যাবে। তো আমি আস্তে আস্তে এখানে নেমে গেলাম। ঠিক এর পাশেই কিন্তু সিঁড়ি বা ঘাট আছে, কিন্তু ওখানে লোকজন ছিল না বলে এখানে দেখছি বাচ্চা কাচ্চা চান করছে, তো আমি এখানেই দিয়ে দিলাম, দেখলাম এখানেই করে নেই। আর এখান থেকে সোজা দেখা যাচ্ছে দেখুন অনন্ত বাসুদেব মন্দির। এই অনন্ত বাসুদেব মন্দিরেও কিন্তু আমি একদিন ভিজিট করেছি, এখান থেকে প্রসাদ নিয়ে গেছি, প্রসাদটা অপূর্ব, সেটাও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। আর এই অনন্ত বাসুদেব মন্দিরে এসেও পাশে আরও কিছু মন্দির আছে ভুবনেশ্বরে, সেই মন্দিরগুলোও দর্শন করেছি, সব মন্দিরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। রাজারানী মন্দির তো অবশ্যই দর্শন করেছিলাম। রাজারানী টেম্পল যারা দর্শন ভিডিও না দেখে থাকবেন তাদেরকে রিকোয়েস্ট করছি রাজারানী টেম্পলের ভিডিওটা দেখে নিতে। ওখানে কিন্তু কোনো দেবতা নেই, কিন্তু তবু সেই মন্দিরটা অপূর্ব সুন্দর। তো কেউ যদি দেখে না থাকেন অবশ্যই একবার দেখে নেবেন। তো দেখুন আমি প্রথমে তেল, সিঁদুর, ফুল সমস্ত কিছু দিয়ে, তারপরে আম, মিষ্টি, তারপরে দক্ষিণা সমস্ত কিছু দিয়ে কিন্তু আমবারণীর পর্বটা শেষ করলাম। আর আমি কলকাতায় থাকলেও কিন্তু গঙ্গায় স্নান করি না, আমার হাজব্যান্ড স্নান করে। আর তারপরে দেওয়ার পরে এবার সিঁদুর নিয়ে নিলাম নিজেই, আর কিছু করার নেই। প্রত্যেক বছর দিদি যেত সঙ্গে, কিন্তু এবার তো আমি ভুবনেশ্বরে, তাছাড়া দিদি যেতও না। এরপরে দেখুন আমার হাজব্যান্ডকেও ওই একইভাবে আমি প্লেট সাজিয়ে দিলাম, দু রকমের আম, ফুল, তেল, সিঁদুর, মধু, মিষ্টি সমস্ত কিছু দিয়ে। তারপরে সে নেমে যাচ্ছেন, তারপরে ও নেমে আমরা সবাই কিন্তু সকালে স্নান করে তারপরে বাড়ির থেকে বেরিয়েছি। তারপরে বিন্দু সরোবরের জল মাথায় নিয়ে তারপরে ও কিন্তু এক এক করে সমস্ত দেখুন তেল, সিঁদুর, ফুল সমস্ত দিয়ে তারপরে আম, মিষ্টি সমস্ত জলে দেবে। আর এই বিন্দু সরোবর আমার কাছেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন কি এখানেই কিন্তু স্বয়ং গুরুদেব পরমহংসদেব, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব কিন্তু এখানেই স্নান করেছিলেন। এখান থেকেই স্নান করার পরে নন্দী মহারাজের সঙ্গে কিন্তু উনি সোজা কৈলাসে চলে গেছিলেন। তো এই বিন্দু সরোবর কিন্তু আমার কাছে সেই জন্য খুবই পবিত্র একটি জলাধার। তো এখানে দেখুন আমার হাজব্যান্ড এবার সমস্ত আমটাম দিয়ে দেওয়া হয়ে গেল, তারপরে মাথায় জল দিয়ে এরপরে ওপরে উঠে আসছে। আসার পরে এবার যে দিয়া ধূপকাঠি এনেছি সেইগুলোকে দেখানো হবে। তো প্রথমেই আমি দুটো দিয়া জ্বালিয়ে নিলাম। তো দিয়াটা প্রথমে হাজব্যান্ড দেখালো, তারপরে আমি দেখাবো। আর এখানে প্রচণ্ড না হাওয়া চলছে, যেরকম রোদ সেরকম হাওয়া, তো তার মধ্যেই দেখাতে হবে। তো দিয়া দিয়ে প্রথমে দেখুন হাজব্যান্ড আরতি করে নিল, তারপরে এবার আমার পালা। এরপরে আমিও ওই আরেকটা দিয়া দিয়ে আমি আরতিটা করে নিচ্ছি। আর তারপরে দিয়া দিয়ে আরতি করার পরে ওই দিয়ার থেকে মানে দেশলাই দিয়া ধূপকাঠি জ্বালানো যাচ্ছে না, তো দিয়া দিয়েই ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। আর এই ওপর থেকে নিচে নামিয়ে দিলাম দিয়া দুটো, না হলে হাওয়ায় বন্ধ হয়ে যাবে। আর রোদটা দেখতে পাচ্ছেন, যেরম রোদ তেমন গরম। তো এরপরে আমি ধূপকাঠিটাও দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন দুটো দিয়া যে জ্বালিয়েছি, এইখানে নিচে নামিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু দিয়া দুটো জ্বলছে। তারপরে ধূপকাঠি দেখিয়ে ধূপকাঠিটাও দিয়েও আরতি করে নেব। এইবার দেখুন এখান থেকেই আমি ধূপকাঠিটাকে জ্বালিয়ে নিচ্ছি, কেন কি ওপরে প্রচণ্ড হাওয়া, দেশলাই দিয়ে কোনো মতেই ধূপকাঠি জ্বালানো যাচ্ছিল না। তো এরপরে
তারপরে দেখুন ধূপকাঠিটা জ্বালানো হয়ে গেল। তারপরে আমি আবার ঠাকুরের নামে আমি ধূপকাঠিটা দিয়ে আরতি করে নিচ্ছি। যেভাবে আমি কলকাতাতে থাকলে গঙ্গায় গিয়ে যেভাবে পুজো করি আম্বারণী, সেইভাবেই কিন্তু আমি পুজোটা এখানে সারলাম বিন্দু সরোবরে। তো ধূপকাঠি দেখানো হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা চলে যাব। তো সকাল থেকে তো না খেয়েই ছিলাম, তারপরে দেখা যাক কোথায় যাই, কি একটু জলখাবার খাই। তো ছেলে ভেবেছিলাম শনিবার সঙ্গে থাকবে, কিন্তু ও আসতে পারেনি। তো এখান থেকে চলে যাওয়ার সময় বিন্দু সরোবরে একটা নিজে সেলফি তুলে নিলাম। রোদ গরমে মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছেন, হাজব্যান্ড তো রোদ যেরকম গরম সেরকম মাথাও তার গরম হয়ে গেছে। সে গিয়ে আগে সোজা গাড়িতে উঠে গেছে, কেন এই রাস্তাটা না প্রচণ্ড ভিড়। আর তারপরে যাই হোক আপনাদের সঙ্গে দেখুন যেতে যেতে বিন্দু সরোবরটা আর একবার শেয়ার করে নিলাম। এই রাস্তার পাশেই কিন্তু গাড়ি রাখা আছে। আর এখান থেকে যেতে যেতে আরও একটা জিনিস দেখলাম, এই বিন্দু সরোবরের পাশে কিন্তু ছাতা টানিয়ে টানিয়ে অনেকেই পারলৌকিক ক্রিয়াকর্ম করছেন, যেমন আমাদের গঙ্গার ঘাটে করা হয়। তো দেখুন এই যে এটাও আমি জানতাম না, এটাও এখানে দেখলাম অনেকেই পারলৌকিক ক্রিয়াকর্ম করছেন। আর দেখুন দেয়ালে ভুবনেশ্বরে বা পুরীতে এই একটা জিনিস আমার দারুণ লাগলো, প্রত্যেকটা দেয়ালে কিন্তু সমস্ত আঁকা, মানে চালচিত্র ভুবনেশ্বর বা পুরীর যত কাহিনী আছে সমস্ত কিছু আঁকা। এই যে দেখুন উনি তো গাড়ি চালাচ্ছেন, আর আমি কি করব, আমি বিন্দু সরোবরের এই জলের ভিতরে যে মন্দিরটা আমার এত ভালো লাগে, যেখান থেকে যতক্ষণ পারছি সেটার ভিডিও করে যাচ্ছি। তো এইবার এখান থেকে চলে গেলাম, এই যে জলটা পড়ছিল না, এখানেই কিন্তু ঘাট বা সিঁড়ি ছিল। তো আমরা এখানে আর নামিনি, ওখানেই কিন্তু ভালো মতন শান্তিতে কিন্তু আমি আম্বারণীটা করলাম। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। যদি জানতাম যে এর কাছেই একদম অনন্ত বাসুদেব মন্দির, তো সেদিনকেই প্রসাদ নেওয়া হয়ে যেত। এখন আমরা একদম উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক ছাড়া গাঙ্গুরাম সুইটস আর ভুজিয়ার দোকান আছে, মানে যেটা খাওয়া দাওয়া যায়, সেখানে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। 12টা 12:30 মতন বেজে যাচ্ছে। এটাকে ব্রেকফাস্ট বলে না, দেখি গিয়ে কি পাওয়া যায়। কমসে কম জল তো খেতেই হবে, আর কি নেওয়া যায়। তো এই যে দোকানের ভেতরে আমরা এবার ঢুকে যাচ্ছি। এই দেখুন একদম পিওর, আর ভেজ বিরিয়ানি আরও কত কিছু পাওয়া যায়। তো তারপরে দেখুন ঝুড়িতে সমস্ত পুরি টুরি একে ঢাকা দিয়ে দিয়েছে। তারপরে ভেজিটেবিল চপ আরও কিছু, এগুলো তো খাওয়ার কোনো প্রশ্নই নেই। তারপরে দেখুন প্রচুর মিষ্টি। এই মা গাঙ্গুরাম সুইটস কিন্তু আমার ছেলের বাড়ির সামনেও একটা আছে, ওখান থেকেও কিন্তু আমরা মিষ্টি নেই। আর এই যে দেখুন নানা রকমের মিষ্টি, সঙ্গে দই বড়া, কিন্তু দই বড়াটা দেখে খুব একটা ভালো লাগলো না, সেই জন্য আর সেই সময় খালি পেটে খেলামও না। তারপরে ছিল জিলেপি। তো জিলেপিটা দেখে আমার একটু ইচ্ছে হলো, কিন্তু জিলেপিটা খেয়ে সারাক্ষণ কিন্তু টক জল উঠলো। আর কি করা যাবে, তো জিলেপির সঙ্গে 2টো করে সিঙ্গারা নিয়ে নিলাম আর 4টে জিলেপি। আর রসমালাইটা খুব ভালো লাগলো বলে, রসমালাইটা সত্যি শুধু ভালো লাগা না, দেখতেও যেমন ভালো লেগেছে, খেতেও কিন্তু দারুণ ছিল। ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে তো সিঙ্গারা জিলেপি আর রসমালাই এটাই আমরা খেলাম। তারপরে সোজা বাড়ি চলে এসেছি। প্রচণ্ড রোদ, মানে গাড়িও যেখানে পার্ক করে রাখছি, যেই বসছি মানে মনে হচ্ছে যেন পুরো মানে একদম হট স্পা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই রসমালাইটা এতটাই ভালো লেগেছিল যে আমি আবার গোটা 6 রসমালাই এখানে বাড়িতে নিয়েও এসেছিলাম ছেলের ওখানে। আরও নানা রকমের মিষ্টি ছিল। আর এখানকার বিখ্যাত তো জানেন যে ছানা পোড়া, কিন্তু হাজব্যান্ড বলেছিল, আমি বললাম না, ওই মা গাঙ্গুরাম সুইটসেও কিন্তু ছানা পোড়া পাওয়া যায়, তো এখান থেকে নেওয়ার দরকার নেই, অনেক মিষ্টি ছিল। তো ওখানে একটা নারুলা বলে একটা দোকান আছে, তো সেখানেরও মিষ্টি প্রচুর ভালো, সেখানেও আমরা 2-3 দিন গেছিলাম। তো এই দেখুন আমাদের জিলিপি দিয়ে দিয়েছিল। জিলিপিটা ভেবেছিলাম কেশর জিলিপি তো নয়। আর খাওয়ার পরে একদম টক জল উঠলো, কিন্তু সিঙ্গারাটা ভালো ছিল আর রসমালাইটাও কিন্তু খুব ভালো ছিল। এটাই খেলাম সারাদিন পরে। এটা খেয়ে তারপরে কিছুটা রসমালাই আমি 6 পিস মতো নিয়ে তারপরে আমরা চলে আসলাম ছেলের বাড়িতে। তো বেরিয়ে মা গাঙ্গুরাম সুইটসের সঙ্গেও একটা সেলফি তুলে নিলাম। চোখ মুখ দেখে এখানেও বুঝতে পারছেন যে কি প্রচণ্ড চড়া রোদ। আমি যেখানেই যাই সেখানের একটা ছবি তো তুলেই নিই। কেউ যদি উইদাউট অনিয়ন গার্লিক কোনো কিছু ব্রেকফাস্ট বা কিছু করতে চান বা লাঞ্চ, তো এখানে আপনারা অবশ্যই করতে পারেন। এই দেখুন হাজব্যান্ড এবার বেরিয়ে আসছে। ওই যে বললাম যে গোটা 6 রসমালাই নিয়ে নিয়েছিলাম। তো এই দেখুন একদম কড়া রোদের মধ্যে দিয়ে আমরা এইবার সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এইভাবেই একটা
দিন সুন্দরভাবে কাটিয়ে নিলাম। আবার একবার শেষ করার আগে আশ্রমটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই দেখুন আমি আশ্রমের সিঁড়িতে বসে রয়েছি। এখন কিন্তু ভোগ হয়ে গেছে আর দরজাও বন্ধ হয়ে গেছে। তো এই শ্রী গুরু জয় বলে আমি এই ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের এতটুকু ভালো লাগে, কেউ যদি যেতে চান, যারা গেছেন তারা তো জানেন, আর সামনেই উৎসব আসছে, বাৎসরিক উৎসব, কেউ যদি যেতে চান বা কেউ যদি পুরীতে যেতে চান, ভুবনেশ্বর আশ্রমে একদিন থাকতে চান, তো অবশ্যই ফোন করে জেনে নেবেন সমস্ত কিছু ডিটেইলে। ভিডিওটা শেষ করার আগে 2019-এ আমি যখন ভুবনেশ্বর ভজন কুটিরে শ্রীগুরু সংঘ আশ্রমে গেছিলাম, যেই হাসি মুখটা জন্য আমি ছুটে ছুটে যেতাম, তার ছবি না শেয়ার করলেই নয়। তিনি হলেন রামানন্দ ব্রহ্মচারী মহারাজজি। তো তার সঙ্গে দেখুন আমার হাজব্যান্ডের, আমার সবার ছবি তোলা রয়েছে। দেখুন উনি কিভাবে আমার হাজব্যান্ডকে হাতে ধরে রিকোয়েস্ট করেছেন যে বাবা তুমি চলে আসো, ছেলে এখানে আছে, আশ্রমের হয়ে কাজ করো। তো এই হাসি মুখটা আর দেখতে পাবো না, তবুও গিয়েছিলাম এই বছর 6 এপ্রিল 2024-এ। তো শ্রীগুরু জয় বলে ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা।